সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজি এবং আজ 95তম পর্ব। দর্শক, আমাদের আশেপাশে বিভিন্ন রকম বাতরোগে আক্রান্ত অনেক রোগী আছেন। এই বাতরোগে যারা আক্রান্ত আছেন, তাদের রক্তের চর্বির মাত্রা কি অন্যান্য রোগীদের থেকে তুলনামূলক বেশি হয়, কিংবা তাদের হৃদরোগের ঝুঁকিটা কেমন? এই প্রশ্নগুলোর উত্তর দর্শক আজ আমরা জেনে নিব। সেই সাথে বাতরোগীদের জন্য মূল্যবান পরামর্শ জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের গেস্ট এক্সপার্টের কাছ থেকে। দর্শক, আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে যিনি আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সোয়াইব মোমেন মজুমদার স্যার, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, MD Rheumatology, FSCP, Medicine and Rheumatology Specialist, Department of Rheumatology, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনাকে এবং আমাদের দর্শকদেরকে এবং সবশেষে রাজ টিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, ধন্যবাদ স্যার। এবং আমি আমার দর্শকদের পক্ষ থেকে, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ওকে, অনেক দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দর্শক, আমাদের আজকের এই আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিড কিউপাসিড। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি বলেছি বাতরোগীদের রক্তে চর্বি এবং হৃদরোগের ঝুঁকি। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জেনে নেওয়ার থাকলে আমাদের কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন সময়ে নাম, বয়স এবং আপনার সমস্যার কথা কিংবা আপনার প্রশ্নের কথা বিস্তারিত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে লিখে। এবং আমাদের আলোচনা চলাকালীন সময়ে আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। দর্শক, লাইভ শেষ হয়ে যাওয়ার পরও আমাদের পেজেই কিন্তু পেয়ে যাবেন সংরক্ষিত ভিডিও ফোল্ডারে আমাদের আজকের এই আলোচনাটি। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যারের কাছে। আর স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাই, স্যার, অনেক বাতরোগী আছেন আমাদের দেশে। তো এই যে বাতরোগী যারা আছেন, তাদের কি রক্তে চর্বির মাত্রা স্বাভাবিক মানুষের যে, কিংবা যিনি বাতরোগে আক্রান্ত নন তার তার থেকে বেশি থাকার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা হৃদরোগের ঝুঁকি কি বেশি কিনা, এ ব্যাপারে স্যার জানতে চাবো আসলে। রক্তের চর্বির সাথে বাতরোগের সম্পর্কটা কি স্যার? জি, ধন্যবাদ। একটা সুন্দর এবং বেশ প্রাসঙ্গিক প্রসঙ্গ ক্রমে আমরা জানি যে দুনিয়া বা সারা বিশ্বব্যাপী যে মানুষ মৃত্যুর প্রধানতম দুইটা কারণ, যদি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব সংস্থার রিপোর্টের পরিপ্রেক্ষিতে বলা চলে বিগত বেশ কয়েকটা বছর ধরে যে মানে যে 10টা কারণে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয়ে থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে হৃদরোগ বা করোনারি আর্টারি ডিজিজ, 2 নম্বর হচ্ছে স্ট্রোক, হ্যাঁ, বা ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে যে এক পাশ অবশ হওয়া বা প্যারালাইসিস হওয়া সেটা। অনেকে আবার স্ট্রোক এবং হৃদরোগকে গুলিয়ে ফেলেন। আসলে স্ট্রোকটা হচ্ছে ব্রেনের রোগ, রক্তনালী ব্লক হওয়া, মানে অনেকটা একই রকম প্যাথোজেনেসিস। আর হার্টের রক্তরানী ব্লক হয়ে যে রোগটা হয় সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা অ্যাঞ্জাইনা। তো যেটাই হোক, এই দুটো রোগের প্রাদুর্ভাবই আসলে হৃদরোগে, মানে যারা বাতরোগে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে বেশি। সুতরাং বাতরোগীদেরও বলা চলে মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। আর একটা এডিশনাল মৃত্যু কারণ বাতরোগীদের ইনফেকশন। তো এটা তো আজকের আলোচ্য বিষয় না, আজকে আলোচ্য বিষয় হচ্ছে হৃদরোগের বিষয়টার ঝুঁকি এবং স্ট্রোক হওয়ার ঝুঁকিটা নিয়ে। তো যদি আমরা বলি যে বাতরোগীদের অন্যান্য সাধারণ মানুষের সাপেক্ষে হৃদরোগ হওয়ার ঝুঁকিটা অনেকটুকু বেশি। কিছু কিছু গবেষণা বা তথ্য মতে দেখা যাচ্ছে যে বাতরোগের অন্যতম একটা কারণ বা একটা রোগ হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। এরকম আর অনেক ধরনের বাতরোগ আছে, যেমন স্পন্ডালো আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এসিডি, শোগ্রেন সিনড্রোম, এরকম আর অনেক ধরনের বাতরোগ আছে। তো রিমোটের আর্থ্রাইটিসের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে রিমোটের আর্থ্রাইটিসের ঝুঁকিটা অতটাই বেশি। যেমন আমরা জানি ডায়াবেটিস রোগীদের করোনারি আর্টারি ডিজিজ বা হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। ডায়াবেটিস রোগীরা যতটুকু হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ, রিমোটের আর্থ্রাইটিসের রোগীরাও ততরূপ বা তদ্রূপ সমানভাবে ঝুঁকিপূর্ণ। বা বেশ কিছু পরিসংখ্যান বা গবেষণায় দেখা গেছে যে রিমোটের আর্থ্রাইটিসের রোগীরা সাধারণ মানুষের সাপেক্ষে 59%,
আরো বা অন্য কিছু গবেষণা দেখা গেছে 70% বা 70 গুণ উচ্চ ঝুঁকিতে থাকেন। সো এই জন্য এইসব তথ্য বিশ্লেষণ করে বলতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিএসিডি বা অন্যান্য বাত রোগীরা আমরা নিঃসন্দেহে বলতে পারি উচ্চ ঝুঁকি সম্পন্ন আহ সম্পন্ন রোগী হৃদরোগ বা স্ট্রোক হওয়ার ক্ষেত্রে। এবং তার অন্যতম কারণ হচ্ছে হাই কোলেস্ট্রল বা উচ্চ চর্বি মানে বা ইয়াটা। তো এখন প্রশ্ন, আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের কি তাহলে একটা, সুতরাং আমরা প্রথম অংশে আমরা বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি বাত রোগীরা হৃদরোগের উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে তাদের এই ঝুঁকিটা কেন বা কিভাবে, তার মধ্যে বেশ কিছু প্যারামিটার আছে, বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে উচ্চ কোলেস্টেরলের মাত্রাটা, সেটা। অথবা আমরা এটাও বলতে পারি যে সাধারণ মানুষ যে লেভেলে কোলেস্টেরল থাকলে একজন ভালো থাকা সম্ভব, একজন বাতের রোগীদের ঠিক একই লেভেলে কোলেস্টেরল থাকলে তার জন্য আমরা ভালো বলতে পাই না। সুতরাং একই লেভেলে কোলেস্টেরল থাকা সত্ত্বেও একজন সাধারণ রোগীর সাপেক্ষে একজন বাত রোগী হৃদরোগের ঝুঁকিটা আহ বাত রোগের উপস্থিতির কারণে এই ঝুঁকিটা বেড়ে যায়। তো এটা হচ্ছে এখানকার একটা অন্যতম মোদ্দা কথা। সুতরাং এই কোলেস্ট্রল বা এই ঝুঁকিটা কেন বাড়ছে সেটা নিয়ে যদি প্রসঙ্গক্রমে আসে, তাহলে তার পরবর্তী পরিপ্রেক্ষিতে একটু হচ্ছে বাতরোগের অন্যতম কারণ হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়া, সেটা। সো এই ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার কারণে গিটে গিটে ব্যথা হয়, ফুলে যায়। হ্যাঁ, তারপর কোমরে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে। ঠিক একই রকম ইনফরমেশন যদি রক্তনালীতে হয়, হার্টের রক্তনালীতে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হার্টের ক্ষেত্রেও এই ইনফরমেশন হয়ে হার্টের রক্তনালী ব্লক হতে পারে। ঠিক ব্রেইনের রক্তনালীতে ইনফরমেশন হয়ে ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই যে কারণে বাত রোগ হচ্ছে সে একই কারণে হৃদরোগ হওয়ার ঝুঁকিটা বা স্ট্রোক হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দর্শক জেনে নিলাম বাত রোগী যারা আছেন তারা কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে তারা আছেন, এবং এই ঝুঁকিতে থাকার কারণে একজন সাধারণ মানুষের রক্তের যে চর্বির মাত্রাটা আমরা স্বাভাবিক ধরে নিচ্ছি, বাত রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বাভাবিক মাত্রাটাও বেশি, তাদের ক্ষেত্রে আরো কম থাকা প্রয়োজন। কেননা তাদের হৃদরোগের ঝুঁকিটা বেশি, এবং বাত রোগের যে কারণ, যে ইনফ্লামেটরি বিভিন্ন কজে যে বাতরোগগুলো হয়ে থাকে, রোগের ধরনের কারণেই আসলে এই ঝুঁকিটা বেশি। স্যার এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করেছেন। স্যার বাতরোগ তো অনেক রকম আছে, কোন কোন বাতরোগে স্যার এই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি তুলনামূলক, বা অনেক বেশি সাবধান হতে হবে রোগীদের, স্যার সেই ব্যাপারে যদি আমাদের একটু বলে দিতেন। হ্যাঁ, বাতরোগ তো অনেক ধরনের আছে। বিভিন্ন কিছু কিছু গবেষকদের মধ্যে বাতরোগ 200 রকমের। তবে আইসিডি পরিসংখ্যান অনুযায়ী বলা হয়ে থাকে যে 600 টাইপস, 600 রকমের বাতরোগ আছে। তো তো সবগুলো ধরে ধরে তো আলাপ করা সম্ভব না। তো এখন আমাদের দেশে যেগুলো কমন আমাদের আছে, যেমন আমাদের দেশে যেটা গবেষণায় পরিচালিত দেখা গেছে যে সারা দেশব্যাপী বা জাতীয়ভাবে যে গবেষণা হয়েছে কোন ধরনের রোগীদের প্রকোপটা আমাদের দেশে বেশি, সেটার মধ্যে দেখা যাচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর উপস্থিতিটা আমরা সবচেয়ে বেশি পেয়েছি। 2 নম্বর হচ্ছে স্পন্ডেলো আর্থ্রাইটিস। স্পন্ডেলো আর্থ্রাইটিস এবং অনেকগুলো ধরন আছে। স্পন্ডেলো আর্থ্রাইটিস এর মধ্যে যারা সোরিয়াটিক আর্থ্রাইটিস এর রোগী, তাদের মধ্যে এই ঝুঁকিটা আহ অনেকাংশেই বেড়ে যায়, সেটা। আরেকটা হচ্ছে অ্যাসিডি। অ্যাসিডি যারা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, যেটা আমরা জানি যে চামড়ায় নানা ধরনের র্যাশ হতে পারে, আবার গিটে ব্যথা হওয়া, কিডনি বা নার্ভ এফেক্ট হওয়া, ফুসফুসে ব্যথা, অনেক ধরনের লক্ষণই তাদের থাকতে পারে। অ্যাসিডি রোগীরা অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী। তাছাড়াও ভাস্কুলাইটিস আছে, রক্তনালীর প্রদাহর কারণে, সেটা যারা ভাস্কুলাইটিস রোগী তাদের ক্ষেত্রে ঝুঁকিটা যথেষ্ট বেশি। এবং আমরা বলি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থেকে শুরু করে শোগ্রেন, এগুলো আরো কিছু আছে। তো আমরা যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, শোগ্রেন সিনড্রোম এবং অ্যাসিডি নামক রোগী যারা আছেন, তারা হচ্ছে এই 3 ধরনের রোগী আমরা বেশি পাই। বাকিরাও উচ্চ ঝুঁকি সম্পন্ন, কিন্তু বাকিদের রোগীর সংখ্যা আমাদের দেশে
এই তিনটা সাপেক্ষে কিছুটা কম। তো সুতরাং এই তিনটা রোগ নিয়েই যদি আমরা আলাপ করি, তো এই তিনটা রোগী আমাদের আসলে অধিকাংশ রোগীদের কাতারে চলে আসবেন। সো এই তিন ধরনের রোগীদের মধ্যেই আমাদের হৃদরোগের প্রাদুর্ভাব বা ঝুঁকিটা অনেক বেশি। ধন্যবাদ স্যার। স্যার, একজন বাত রোগী যখন আসেন চিকিৎসকের পরামর্শ নিতে, বা আমি যদি আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই স্যার, সেই ক্ষেত্রে রোগীদেরকে অন্যান্য বিভিন্ন পরীক্ষার পাশাপাশি স্যার রুটিনলি স্যার সেরাম লিপিড প্রোফাইল দেখার প্রয়োজন পড়ে কিনা, এবং সেটা হুম, আসলে স্যার কোলেস্টেরলটা মাপার পদ্ধতিটা কেমন, কিংবা স্যার কোন বয়স থেকে হুম। আসলে এই পরীক্ষাগুলো করা হয় স্যার, এ হুম, হুম। ব্যাপারে একটু যদি বলতেন। হ্যাঁ, জি ধন্যবাদ। এটা খুবই একটা সুন্দর এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আমি যদি বলি যে হ্যাঁ, আমরা এই হৃদরোগের ঝুঁকিটা এতক্ষণ আমরা শুনলাম, জানলাম যে হৃদরোগের ঝুঁকি বেশি। এই ঝুঁকিটা মাপবো কিভাবে? হুম। হ্যাঁ, আমরা কিভাবে এই ঝুঁকিটা বুঝবো যে রুগীটা উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগী? তো তার বেশ কিছু প্যারামিটার আছে। প্যারামিটারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে রক্তের কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল আমরা যেটা বলি, আমরা অনেক মানুষই আমরা জানি যে লিপিড প্রোফাইল বলা হয়। এই লিপিড প্রোফাইলের মানে লেভেলটাকে মেজার করা। তো এই লিপিড প্রোফাইলটা আমাদের মেজার করাটা জরুরি। এতদিন ধরে একটা বিশ্বাস বা ধারণা ছিল যে ইট শুড বি ফাস্টিং, খালি পেটে লিপিড প্রোফাইল করতে হবে। যেমন ডায়াবেটিস খালি পেটে দেখা লাগে, সুগারটা ঠিক একই রকম ভাবে। কিন্তু 2018 সাল থেকে এই ধারণা বা কনসেপ্টের পরিবর্তন হয়েছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ওনারা বলছেন, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন, এবং আমি নিজেও লিপিড অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার সাথে কাজ করি। ওনাদের রিকমেন্ডেশনও হচ্ছে যে খালি পেট ভরা পেট এটা কোনো ফ্যাক্টর না। এখন বলা হচ্ছে র্যান্ডম র্যান্ডম লিপিড প্রোফাইল, মানে দিনে যে কোনো সময় মাপা যাচ্ছে। তাতে কয়েকটা সুবিধা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে কি, যে মানুষ খালি পেটে থাকার যে ঝামেলা, অনেকে সকালে অফিস থাকে, স্কুলে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়ার তাড়া থাকে, বা নানা কারণে যেটা আছে। কারণ যাদের হৃদরোগের ঝুঁকি বেশি তারা সবাই 40 সবাই কর্মক্ষম মানুষ। সুতরাং সবাইকেই এই সময়টাতে ব্যস্ত থাকতে হয়। সুতরাং এখন বলা হচ্ছে র্যান্ডম লিপিড প্রোফাইল। সুতরাং খালি পেট ভরা পেট এরকম ফ্যাক্টর না, এই দিনের যে কোনো সময় লিপিড প্রোফাইল করালেই সেটা যথেষ্ট। সেটা এখন লিপিড প্রোফাইল করা হলো, লিপিড প্রোফাইল দেখে আমরা ঝুঁকি আছে কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের বেশ কিছু টুলস আছে এটাকে, এই ঝুঁকিটাকে মেজার করার জন্য। যেমন আমরা দুইটা টুলকে আমরা রিকমেন্ড করি বা আমরা বলি যে দুইটা টুল আমাদের ব্যবহার করা উচিত। একটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী একটা এসসিবিটি এস্টিমেটর প্লাস আছে। এটা একটা টুল বা এটা অ্যাপসও আছে মোবাইলে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডও করা যায়। যে কোনো চিকিৎসকই সেটা ব্যবহার করতে পারবেন। ওখানে বেশ কিছু তথ্য দেয়া লাগে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করে, যেমন নারী না পুরুষ, বয়স কত, কোলেস্টেরলের মাত্রা কত, ব্লাড প্রেশার মাত্রা কত, উনি ধূমপান করেন কিনা, ওনার ডায়াবেটিস আছে কিনা, এরকম বেশ কিছু তথ্য দিয়ে সাথে সাথে ওই ওই ক্যালকুলেটর বলে দিবে একটা মানুষের ঝুঁকি হওয়ার, আগামী 10 বছরে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিটা কতটুকু। এরকম একটা সিকিউ রিস্ক, ব্রিটিশ একটা টুল আছে। তো ওই টুলটা ইউজ করলেও এখানে বেশ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো দিয়েও আমরা হতে পারি। যেটাই হোক, এসসিবিডি আমেরিকান টুল ইউজ করি বা ব্রিটিশ টুলই ইউজ করি, দুইটা টুলই একটা মানে বাত রোগীর ক্ষেত্রে বা যে কোনো সাধারণ মানুষের জন্য এটা প্রয়োগ করা যায় যে আগামী 10 বছরে হার্ট অ্যাটাক বা হৃদরোগ হওয়ার ঝুঁকি কতটুকু। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলি যে আমি যদি আমেরিকান টুল এসসিবিডি এস্টিমেটর প্লাস ইউজ করি, যে আগামী হিসাব করে যদি দেখা হয় যে আগামী 10 বছরে একটা মানুষের হৃদরোগ হওয়ার ঝুঁকি হচ্ছে 5% বা তার বেশি, সেটা হচ্ছে সাধারণত 5% হলে আমরা সাধারণত চিকিৎসা করি না, 7.5%-এর বেশি হলে আমরা চিকিৎসা করি। বাতরোগীদের ক্ষেত্রে সেটা হচ্ছে এডিশনাল, যে বাতরোগী যদি হয়ে থাকেন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, বা এরকম বাতরোগী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 5%-এর বেশি ঝুঁকি হলেই এই মানুষটাকে চিকিৎসা আওতায় নিয়ে আসতে হবে। তাকে কোলেস্টেরল লোয়ারিং থেরাপি, যেটাকে আমরা স্টেটিন বলি, কোলেস্টেরল কমাবার ওষুধ, সেক্ষেত্রে এই মানুষগুলোকে দিতে হবে। সেটা সেটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যারা বলা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে বয়স 50 পার হলেই কিছু এক্সট্রা জিনিস করা, যেমন ইসিজি করা বা হার্টে ইকো করে দেখা যে এই মানুষটা কোনো ধরনের
মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে কিনা। কারণ যেটা একটা পার্থক্য হচ্ছে কি, যেমন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ওই সময় হার্ট অ্যাটাক হলে বলতে পারেন না, কারণ আমরা বলি ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি, ওই সময় হৃদরোগে ব্যথা কারণ ওরা বুঝতে পারেন না। ঠিক একই করে এরকম কাছাকাছি একটা কন্ডিশন হয় বাত রোগীদের ক্ষেত্রে, কারণ ওনারা নানা ধরনের ব্যথা ওষুধ খান, তারপর স্টেরয়েড জাতীয় ওষুধ খান, যার কারণে যে হার্টে বা বুকে ব্যথা হইলে ওনারা টের পান না। এই টের না পাওয়ার কারণে দেখা যায় কি কোনো একটা সময় হার্টের মাইল্ড একটা অ্যাটাক হয়ে গেছে, রুগী হয়তো বুঝতেই পারেননি। আমরা যদি একটা ইসিজি করি বা একটা হার্ট ইকো করি, তাহলে আমরা হয়তো দেখা যাবে কি হয়তো ওল্ড এমআই বা অতীতে কোনো এক সময় একটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। এবং যাদের সুযোগ আছে, পেশেন্ট যদি সক্ষম থাকে, অবশ্যই এই ধরনের মানুষের ঝুঁকি অ্যাসেসমেন্ট করার জন্য ইটিটি, যেটা রানিং মেশিনে দৌড়িয়ে পরীক্ষা করা, এই ঝুঁকিগুলো অবশ্যই দেখা দরকার। আরেকটা জিনিস একটু না বললেই না, সেটা হচ্ছে যারা রিমোট আর্থ্রাইটিস রোগী, আমরা বলি ক্যারোটিড প্লেগ, যে এখানকার যে শিরা বা রক্তনালী আছে যেটা ব্রেনকে সাপ্লাই দেয়, এই জায়গাগুলোতেও কিন্তু কোলেস্টেরল জমে রক্তনালীতে শুরু হয়ে যেতে পারে। যত শুরু হবে তত বেশি ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিটা বেশি। সেই শুরুটা মাপার উপায় আছে, যেটাকে ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি অফ ক্যারোটিড ভেসেল বলা হয়। সুতরাং যারা বাতের রোগী, রিমোট আর্থ্রাইটিস রোগী, বয়স 50 পার হয়ে গেলে তাদের এইটা শুরু হয়ে যাচ্ছে কিনা সেগুলোকেও টেস্ট করার সুযোগ আছে, এবং তাদেরকে টেস্ট করে আমাদেরকে দেখা উচিত যে এই রোগীটাও উচ্চ ঝুঁকি সম্পন্ন কিনা। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক, আমরা বুঝতে পারলাম আসলে যারা বিভিন্ন ধরনের বাত রোগে আক্রান্ত আছেন, তাদের বয়স 50 হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার চিকিৎসকের কাছে যাবেন নিয়মিত, বিভিন্ন ধরনের ফলো আপে থাকবেন, এবং আপনার আপনার হৃদরোগের ঝুঁকি কতটুকু, কিংবা আপনার অন্য কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে কিনা, এই বিষয়টি কিন্তু আপনার চিকিৎসক একটু অ্যাসেস করে দেখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমার মনে হয় ব্যাপারে আরো সতর্কতার প্রয়োজন রয়েছে রোগীদের। স্যার, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক দর্শক মন্তব্য করেছেন। আমাদের সাথে আছেন এমডি, আমাদের সাথে আছেন শাহিদ জামান, আমাদের সাথে আছেন সালিম হোসেন এবং আব্দুর রহমান রাফি। স্যার, সালিম হোসেন লিখেছেন, স্যার এসিলি রোগীদের, বাত রোগীদের জন্য নিয়মিত চেক আপে কোন পরীক্ষা করতে হবে? স্যার, তিনি জানতে চাচ্ছেন ফলো আপে কোন কোন পরীক্ষা করতে হয়, স্যার একটু যদি বলে দিতেন। হুম। হ্যাঁ, এসিডি রুগীদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে একটু এক্সট্রা প্রশ্ন, সেটা তারপর আমরা উত্তর দিই। সেটা হচ্ছে যে এসিডি রুগীদের ক্ষেত্রে কিছু পরীক্ষা সবসময় নিয়মিত করা উচিত। একটা বলি আমরা যে সিবিসি, হ্যাঁ, রক্তের হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, এসিডি রুগীদের ওই সময় থ্রম্বোসাইটোপেনিয়া বা রক্তের অনুচক্রিকা মাত্রা কমে যেতে পারে, তো এগুলো দেখার জন্য, বা রক্ত কমে যেতে পারে বা রক্ত শূন্যতা হতে পারে, এই জন্য সিবিসি এটা কমনলি দেখা উচিত। তারপর ক্রিয়েটিনিনটা দেখা উচিত, কারণ অ্যাসিড রোগীরা কিডনি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। তারপর জাস্ট লিভারে একটা পরীক্ষা এএলটি বা এইচজিবিটি বলা হয়, সেটাও দেখা দরকার, কারণ ওষুধের জন্য বা কোনো কারণে লিভারের পরীক্ষাগুলো বেড়ে যাচ্ছে কিনা। আর ইউরিনারিটা হচ্ছে আমাদের কিডনির সাথে কিডনি এফেক্ট হচ্ছে কিনা খুব সহজ উপায় বোঝার বেশ কিছু উপায়ের মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটিন, আর একটা হচ্ছে ইউরিনারি, সেটা। তো আমি মনে করি যে অ্যাসিডি রোগীদের এই 3-4টা পরীক্ষা নিয়মিত একটু ফলো আপে থাকা উচিত। অ্যাসিডি রোগের জন্য আসলে অনেক পরীক্ষা আছে। বাকি পরীক্ষাগুলো রোগীর অ্যাসিডি আমরা বলি মৃদু, মাঝারি বা তীব্র হতে পারে, এই ধরন অনুযায়ী বাকি পরীক্ষাগুলো নির্ধারিত হবে। আর যেটা একটু আগে বললাম, অ্যাসিডি রোগীরা যেহেতু হৃদরোগের ঝুঁকিতে থাকেন, অবশ্যই আমাদের মানে অ্যাসিডি ডায়াগনোসিস হওয়ার পর লিপিড প্রোফাইল করা উচিত, এবং অ্যাটলিস্ট মানে 6 মাস পর পর হলেও অ্যাটলিস্ট একবার লিপিড প্রোফাইল করানো উচিত। ধন্যবাদ স্যার। স্যার, বাত রোগী যারা আছেন তাদের তো বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়, তাই ঔষধের কারণে কি রক্তের চর্বির মাত্রাটা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেটা আছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা আছে। যেমন আমরা বলি যে স্টেরয়েড, স্টেরয়েড জাতীয় ওষুধে আমরা বলি ডিসলিপিডিমে হতে পারে, বা কোলেস্টেরলটা বেশি বেড়ে যেতে পারে। তো সুতরাং এক্ষেত্রে ওষুধের প্রভাবের মধ্যে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো হৃদরোগের ঝুঁকিটাকে বাড়িয়ে দিতে পারে। যার কারণে আমরা স্টেরয়েড বাতের আবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধও, কিন্তু কার ক্ষেত্রে কতদিন লাগবে সেটা হয়তো রোগীর চিকিৎসক সেটা সে নির্ধারণ করবে। এবং কিছু কিছু রোগী আছে, যেমন একটু আগে যেমন একজন অ্যাসিডি সম্পর্কে জানতে চান, অ্যাসিডির ক্ষেত্রে ওই সময় উচ্চ ডোজে স্টেরয়েড দেওয়া লাগে। যখন
তীব্রভাবে কিডনি এফেক্ট হয়, তীব্রভাবে হার্ট বা ব্রেইন এফেক্ট হয়, তখন রোগীর জীবন রক্ষার স্বার্থেই সেক্ষেত্রে উচ্চমাত্রায় স্টেরয়েড দেওয়া লাগে। তখন কিন্তু একই সাথে স্টেরয়েডের যে ক্ষতিকর দিকগুলো, যেমন কোলেস্ট্রল বাড়ানো, তারপর হচ্ছে হাড় ক্ষয় প্রতিরোধ করা, বা এই বিষয়গুলো প্রতিরোধের ব্যবস্থাটা তখন মাথায় রাখতে হবে, এবং চিকিৎসকরা সেভাবে যিনি অ্যাসিড চিকিৎসা করবেন তিনি এগুলো ধরেই আসলে চিকিৎসা করে থাকেন। তো সুতরাং এটা একটা ওষুধ আছে যে ক্ষেত্রে কোলেস্টেরলের ঝুঁকিটাকে বাড়ায় দিতে পারে, স্টেরয়েড জাতীয় ওষুধ। আরেকটা হচ্ছে কি, যেমন হচ্ছে উম, কিছু কিছু ব্যথা ওষুধও হৃদরোগের ঝুঁকিটাকে বাড়াতে পারে সেটা। এর মধ্যে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধগুলোর ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা আহ অন্যান্য ব্যথা ওষুধ থেকে বেশি। যেমন কিছু ব্যথার ওষুধ আছে হৃদরোগের জন্য বরং উপকারী, যেমন নেপ্রোক্সেন জাতীয় ওষুধ আমরা বলি, নেপ্রোক্সেন কেউ কেউ বলে থাকেন এসিক্লোফেনাক জাতীয় ওষুধ, এরা হৃদরোগের জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকেন। সুতরাং হৃদরোগের যারা রোগী হয়ে থাকেন তারা, এবং বা যার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, হৃদরোগের রোগী অথবা স্ট্রোকের রোগী, তাদের জন্য নেপ্রোক্সেন বা এসিক্লোফেনাক জাতীয় ওষুধ দেওয়াটাই ভালো। বিকজ এরা হৃদরোগের রোগীদের জন্য কোনো ক্ষতি করবে বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, বরং কিছু বাড়তি উপকারও ওনারা দিয়ে দিয়ে থাকেন সেটা। সুতরাং কিন্তু ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ যারা আছেন তাদের হার্টের ঝুঁকিটা কিছুটা বাড়ায় সেটা। সুতরাং আমরা এই জন্য বাতের রোগীদের ক্ষেত্রে ক্লোফেনাক জাতীয় ওষুধগুলো পরিহার করার চেষ্টা করি সেটা। আর আরেকটা হচ্ছে যেমন বর্তমান সময়ে যেগুলো কিছু আধুনিক ওষুধ আছে, যেমন আমরা প্রোফাসিটিনিব, জেনাসকেনেট ইনহিবিটর বলি, বা বারিসিটিনিব বা ওপাটাসিনিটিব, বা এই ধরনের ওষুধগুলো তারাও কিছুটা কোলেস্টেরলের ঝুঁকিটাকে বাড়ায় দেয় সেটা। তো এটা বাড়বে কি, এটা এটা বোঝার উপায় কি? সুতরাং এক্ষেত্রে নিয়ম হচ্ছে শুরুতে কোলেস্টেরল, এই ওষুধগুলো শুরু করার আগে কোলেস্টেরলটা চেক করে দেখা, এবং 3 মাস পরে আরেকবার দেখা। যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে কোলেস্টেরল কমানোর ওষুধ দিতে হবে, তাহলে রোগী অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবেন। তো এই জন্যই এরকম কিছু ওষুধ আছে যে ক্ষেত্রে আমাদেরকে চেক এন্ড ব্যালেন্স করে আমাদেরকে আগাতে হবে, এবং সেক্ষেত্রে ঝুঁকি বাড়লে সেক্ষেত্রে সেই অবস্থা অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, বাত রোগী যারা আছেন তারা স্বাভাবিকভাবেই আপনি বলেছেন আহ, তারা হৃদরোগ সহ বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন তারা অনেক বেশি। স্যার, এই ঝুঁকি কমানোর কোনো উপায় কি আছে? স্যার, এই ঝুঁকি হুম। কমানোর জন্য চিকিৎসক হিসেবে কি কি পদক্ষেপ নেন স্যার? হ্যাঁ, একটা নাম্বার ওয়ান হচ্ছে সেক্ষেত্রে টু মেনটেন হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইলটা হচ্ছে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং হেলদি লাইফস্টাইলের জন্য যেটা লাগবে যে টু রিমেইন অ্যাক্টিভ। যেমন বাতরোগের রোগীদের ক্ষেত্রে কেন ঝুঁকি বাড়তেছে তার মধ্যে আহ, আহ, বেশ কিছু জিনিস আমরা এর আগে আলাপ করেছি। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে কি ওনারা ব্যথার কারণে হাঁটা চলাফেরা করছেন না বা কমিয়ে দিচ্ছেন, বা অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন নিয়ে আসতেছেন বা কমিয়ে দিচ্ছেন। এ কারণে যত হাঁটা চলাফেরা কম হবে তত বেশি হৃদরোগের ঝুঁকি বাড়বে। সুতরাং এটাও একটা কারণ যে বাতরোগী রোগীদের কেন হৃদরোগের প্রকোপটা বেশি। সুতরাং এই জন্য এটাকে কমানোর জন্য একটা হেলদি লাইফস্টাইল, মানে প্রতিদিন বা অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট করে হাঁটা, বা যদি সুযোগ থাকে দৈনিক 8,000 থেকে 10,000 ফুট হাঁটা, যেটা এখন মোবাইলেও এগুলো দেখা যায়। তারপর হচ্ছে স্মার্ট ওয়াচে ওগুলো সব দেখা যায়। সুতরাং এগুলোতে মানে আমি নিজেই ক্যালকুলেট করতে পারি আমি দিনে কতটুকু হাঁটছি সেটা সেটা সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে স্বাভাবিকভাবে হেলদি ফুড হ্যাবিট মেনটেন করা, যেটা এটা যে কোনো রোগীদের জন্যই প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, বা রোগীদের জন্য প্রযোজ্যই সেটা আর কি। হ্যাঁ, যেমন আলগা লবণ না খাওয়া, ফাস্টফুড জাতীয় খাবার বা হাই কোলেস্টেরল সমৃদ্ধ খাবারগুলো পরিহার করা, যেহেতু বাতরোগী রোগীদের হাই কোলেস্টেরল হওয়ার ঝুঁকিতে থাকেন, কিন্তু কোলেস্টেরল সমৃদ্ধ খাবারগুলো পরিহার করা। 3 নম্বর হচ্ছে আমাদের যারা এরকম ঝুঁকিতে আছেন এই ঝুঁকিটাকে আমাদেরকে অ্যাসেস করে তাদেরকে কোলেস্টেরলের মানে ওষুধ দেওয়া। এবং এক্ষেত্রে কোলেস্টেরল ওষুধ দেওয়া মানে এই না যে আমি দিলাম উম, তাহলেই হয়ে গেল।
এই কোলেস্টেরলটাকে একটা নির্দিষ্ট মাত্রার নিচে নিয়ে আসতে হবে, যেটা আমরা বলি এলডিএল কোলেস্টেরল, যেটা ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল। তো কোলেস্টেরল তো চারটে উপাদান, এটা আমরা সবাই কম বেশি জানি। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকরটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল। সেই এলডিএল কোলেস্টেরলটাকে আমরা বলি যে কমপক্ষে 70-এর নিচে নিয়ে আসা সেটা। সুতরাং আমি যদি কোলেস্টেরল ওষুধ খাচ্ছি কিন্তু আমার এলডিএল কোলেস্টেরল আছে 100-120, তাহলে আমাকে ওষুধের ডোজ বাড়াতে হবে অথবা ওষুধ পরিবর্তন করা লাগবে। সুতরাং ওষুধ খেলেই হবে না, আমাকে ওষুধের ইয়াটাও কমায়, মানে নির্দিষ্ট টার্গেট, যেটাকে বলা হচ্ছে ট্রিট টু টার্গেট, যে আমার এই টার্গেটটা অ্যাচিভ হয়েছে কিনা। এবং কিছু কিছু বাত রোগী আছে যারা একটু কিছুটা বেশি ঝুঁকিপূর্ণ, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এলডিএল কোলেস্টেরলের মাত্রাটাকে 55-এর নিচে নিয়ে আসাটা। সো আমরা যদি আজকে দুইটা টার্গেট হিসাব করি, যে সাধারণভাবে সকল বাত রোগীদের ক্ষেত্রেই আমরা এলডিএল কোলেস্টেরলটাকে 70-এর নিচে রাখবো। আর কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যারা একটু সাথে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার আছে, হ্যাঁ, বা হার্টে বা এই যে এখানকার যদি কোথাও কোনো ব্লক থাকে, সেসব রুগীদের ক্ষেত্রে আমরা বলি যে এই কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল মাত্রাটা 55 বা 55-এর নিচে নিয়ে আসাটা সেটা। তো এভাবে যদি টার্গেট ওরিয়েন্টেড আমরা যদি চিকিৎসা দেই, তাহলে আমার মনে হয় যে এই হৃদরোগের ঝুঁকিটা আমাদেরটাকেই কমায় নিয়ে আসতে পারবে। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের এখানে অনেক দর্শক যুক্ত আছেন এবং সবাই খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। স্যার আব্দুর রহমান রাফি লিখেছেন, এক্সিলেন্ট ইনিশিয়েটিভ বাই ডেল্টা ফার্মা লিমিটেড, এতে মানুষ অনেক উপকৃত হবেন। তানজিনা সিমি লিখেছেন, থ্যাঙ্কস ফর নাইস প্রোগ্রাম। এবং শাহিদ জামান লিখেছেন, মেনি মেনি থ্যাঙ্কস স্যার ফর গিভিং সাজেশন। স্যার, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমাদের দর্শক যারা আছেন বা ছিলেন আমাদের সাথে, তারা অনেক সুন্দর মন্তব্য করেছেন স্যার, তার পুরো ক্রেডিট আপনার। স্যার, আমাদের আলোচনা শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান স্যার? বিশেষ করে বাতরোগী যারা আছেন তাদের উদ্দেশ্যে স্যার, কোনো পরামর্শ, কোনো মন্তব্য স্যার, যদি আপনি বলতে চান স্যার, সেটি জানতে চাই। হ্যাঁ, জি। মানে অবশ্য আমার কথা লাস্টের দিকে এগুলো সব চলে আসছে। তো যারা বাতরোগী আছেন তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে বাতরোগ যেমন একটি ক্রনিক আমরা বলি বা দীর্ঘমেয়াদী রোগ। সুতরাং এটাতে যেমন হতাশ হওয়া যাবে না, এটা জীবনের অংশ হিসেবে মেনে নিয়েই চলতে হবে। ঠিক এই বাতরোগের কারণে কিছু এডিশনাল বিষয়, কিছু সতর্ক থাকার প্রয়োজন আছে। তো যেটা আমি শুরুতে বললাম, বাতরোগের রোগীদের হাড় পায়ে বস্তু পরিস্থিতি হওয়ার ঝুঁকি বেশি, বাতরোগের রোগীদের ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি। ঠিক তদ্রুপ ভাবে হৃদরোগ হওয়ার ঝুঁকিটাও বেশি সেটা। এবং এই ঝুঁকিগুলো কিন্তু সবগুলোই প্রতিরোধযোগ্য। আমরা, হ্যাঁ, কোনো মানুষ আজীবন বাঁচবে না, কিন্তু এটা ঠিক যে আমরা যতটুকু প্রতিরোধ করার সুযোগ আছে, যেটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সুতরাং আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্টের দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা বাতরোগের রোগীদের, যেটা আবারও বলছি, একটা হেলদি লাইফস্টাইল, অ্যাক্টিভ লাইফস্টাইল, এবং আমাদেরকে মানে নিয়মিতভাবে, আমি বলবো যে প্রত্যেক বাতরোগীদেরই যাদের নর্মাল কোলেস্টেরল থাকবে তাদের ক্ষেত্রে বছরে একবার চেক করা উচিত, এবং যারা একটু উচ্চ কোলেস্টেরল সম্পন্ন রোগী আছেন তারা হয়তো 6 মাস পর পর চেক করে দেখা যে তার টার্গেটটা অ্যাচিভ হয়েছেন কিনা। তবে একটা জিনিস একটু বাড়তি বলে রাখি, যে আমি যে কাউকে যদি কোলেস্ট্রল ওষুধ দেওয়া হয়ে থাকে, এই কোলেস্ট্রল ওষুধ খাওয়ার পরে আমার কোলেস্ট্রল লেভেলটা স্বাভাবিক আসছে কিনা, স্বাভাবিক বলতে 70-এর নিচে এলডিএল কোলেস্ট্রলটা এসেছে কিনা, সেটা আমি কখন চেক করব? সেটা চেক করা হচ্ছে, বলা হচ্ছে যে কোলেস্ট্রল ওষুধ শুরু করার 4 থেকে 6 সপ্তাহ পরে সেটা চেক করা উচিত সেটা। তারপর আসলো না, ডোজ বাড়ানো হলো, তাতে তাহলে আবার কখন চেক করবো? আবার 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা চেক করবো। এখন টার্গেটে দ্বিতীয়বার ওষুধ ডোজ বাড়াবার পরে আমার কোলেস্টেরল মাত্রাটা এখন 70-এর নিচে চলে আসছে। বললাম যে কারো ক্ষেত্রে 55-এর নিচে আসার দরকার আছে, মানে আমার টার্গেটটা অ্যাচিভ হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার সেই ডোজই আমাকে মেনটেন করতে হবে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমার এখন কোলেস্টেরল কমে আসছে, আমি বোধহয় এখন ওষুধ বন্ধ করে দিলেও হবে। এই ধারণাটা ভুল। আহ, আমাকে যে ডোজে, যেমন আমাকে রসুভাস্টেটিন 20 মিলিগ্রাম খাওয়ার পরে আমার এলডিএল কোলেস্টেরল এখন 70-এর নিচে আসছে, তার মানে কি আমাকে এই
20 মিলিগ্রাম চালিয়ে যেতে হবে। এটা হুট করে বন্ধ করার কোনো সুযোগ নেই সেটা। সুতরাং বাত রোগীদের চিকিৎসা যেমন সবসময় চালিয়ে যেতে হয়, বাতটাকে একটা নির্দিষ্ট টার্গেট এক্ষেত্রেও যেমন আছে, টার্গেটটা অ্যাচিভ হওয়া পর্যন্ত, এবং এই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখার জন্য বাত নিয়ন্ত্রণ ওষুধ যেমন চালাতে হয়, ঠিক উচ্চ কোলেস্টেরলের ওষুধগুলো আমাকে বলা চলে যে ইনডিফিনিট পিরিয়ড বা লাইফ লং চালিয়ে যেতে হবে। অনেকে মনে করে থাকেন, একটু 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 মিনিট বাড়তি সময় নিয়ে বলি যে অনেকে মনে করে একটা ওষুধ আমি সারা জীবন খাবো, এটা কেমন কথা সেটা। তো দেখা যাচ্ছে কি, কোলেস্টেরল ওষুধ যদি খাওয়া হয় তাহলে একটা মানুষের হৃদরোগ হওয়ার ঝুঁকি 35% থেকে 40% কমে আসে। সেটা কিন্তু একটা খুবই একটা উল্লেখযোগ্য দিক। বাকি হয়তো এক্সারসাইজ, লাইফস্টাইল, উনি কিছু ফ্যাক্টর করে বাকি আমরা এই ঝুঁকিটা অনেকটুকু কমাতে পারবো। কিন্তু জাস্ট একটা কোলেস্টেরল ওষুধ খেয়ে যদি আমি এই ঝুঁকিটা 35 থেকে 38% পর্যন্ত কমায় নিয়ে আসা যায়, সুতরাং কিন্তু এটা অনেক বড় একটা বিষয়। সুতরাং এই জন্যই আমাকে এই ওষুধগুলো যাদের ক্ষেত্রে প্রয়োজন তারাকে কিন্তু সবসময়ের জন্যই চালাইতে হবে, এবং যে ডোজে এই বিষয়টা মানে আমার এলডিএল 70 নিচে আসবে সেই ডোজটাই আমাকে সবসময় চালাতে হবে সেটা। সুতরাং এটা যদি করতে পারি, আর আমাদের আহ মানে হৃদরোগের জন্য ক্ষতিকর এই ওষুধগুলো যদি পরিহার করে চলি, এবং আমাদের হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড হ্যাবিট মেনটেন করলে ইনশাল্লাহ আমাদের বাত রোগীদের 8-10 জন সাধারণ মানুষের মধ্যে একটা সুস্থ সবল সুন্দর জীবন লাভ করা সম্ভব। এই জন্য বেস্ট উইশেস ফর আওয়ার অল রিউমেটিক পেশেন্টস। অসংখ্য ধন্যবাদ স্যার, বাত রোগীদেরকে এত সুন্দরভাবে আশ্বস্ত করার জন্য এবং খুব চমৎকার ভাবে পরামর্শ দেওয়ার জন্য কিভাবে বাত রোগীরা রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল কিংবা হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকতে পারবে। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজ অনেক কিছু শিখেছি আমরা আজকে পুরো আলোচনা থেকে। স্যার, সেই কারণে আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন বাত রোগীদের রক্তের চর্বি এবং হৃদরোগের ঝুঁকি বিষয়ক আজকের এই আলোচনা। দর্শক, আমাদের আজকের এই আলোচনাটির সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টপাসিড কিউপাসিড। আমি ডাক্তার মোহাম্মদ সোহাইব মোমেন মজুমদার স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দর্শকদেরকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। ধন্যবাদ সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.